এই নোয়াখালী অঞ্চলকে গোটা বিশ্বের দরবারে যিনি কলঙ্কিত করেছেন, মূলত আন্দোলনের প্রথম ধাপে তার নির্দেশে ছাত্রলীগের গুন্ডা বাহিনী প্রথম গুলি চালাবার সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশদাতা হিসাবে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যকর না করা পর্যন্ত এই দেশের ছাত্র জনতা ক্ষান্ত হবে না। আপনি কথায় কথায় এদেশের মানুষকে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আপনি কথায় কথায় বিরোধী দলের আন্দোলনকে নিয়ে যে কটাক্ষ করেছেন, আজকে বাংলাদেশের মানুষ জানতে চায় আপনি কোথায় অবস্থান করছেন, কোন গর্তে অবস্থান করছেন। আপনাদের পোষা সেই সময়ের পুলিশ প্রধান বেনজির বলতেন, বিরোধী দলের নেতা কর্মীরা যদি গর্তে লুকিয়ে থাকে টুকাইয়ে নিয়ে আসা হবে, ঘরে থাকলে বের করে নিয়ে আসা হবে। আর আজকে বলে যাচ্ছি, আপনি যেখানে থাকেন সেখান থেকে বের করে নিয়ে এসে বিচারের মুখে দাঁড় করানো হবে। বাংলাদেশকে নিয়ে আপনাদের 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন ছিল। আপনারা ঘুমিয়ে স্বপ্ন দেখেন নাকি জেগে স্বপ্ন দেখেন, এটা নিয়ে মানুষের এখনো বিস্ময় আছে। আপনারা 41 সাল পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছিলেন, আর জনগণ আপনাদের বিদায়ের জন্য 41 সেকেন্ড সময়ও দেয় নাই, তার আগেই আপনারা বিদায় নিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের আবু সাইদ মীর মুগ্ধরা জীবন দিয়েছে, এখন অসংখ্য ভাই ছাত্র জনতা আহত অবস্থায়, হাত হারা অবস্থায়, পা হারা অবস্থায়, চোখ হারা অবস্থায়, স্বামী হারা অবস্থায়, ভাই হারা অবস্থায়, পিতা হারা অবস্থায়। পরিবার যদি তাদের এক হাত হারিয়ে এক হাত উঁচু করে বলে আমাদের আর কিচ্ছু চাওয়ার নেই, আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা আনন্দিত, আমরা খুশি। আমি আজকে বেগমগঞ্জবাসীর কাছে জানতে চাই, সেই হাত হারা, সেই পা হারা, সেই স্বামী হারা, সেই সন্তান হারা, সেই বাবা হারা পরিবারগুলো যদি বলে নতুন স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই, তাহলে আজকের এই সময়ে যদি কোনো একটা সুবিধাবাদী গোষ্ঠী, কোনো একটা দুষ্কৃতকারী গোষ্ঠী আবার নতুন করে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারিতে লিপ্ত হয়, তারা ওই আওয়ামী লীগের দোসর হিসাবে চিহ্নিত হবে। নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা এই বীর যোদ্ধা যারা জীবন দিয়েছে, আহত পঙ্গু অবস্থায় যারা হাসপাতালে আছে, এই সমস্ত স্বাধীনতা যোদ্ধাদের স্বপ্ন নিয়ে যদি কেউ সিনেমিনে খেলেন, মনে রাখতে হবে 2024 সালের 5ই আগস্ট একবার আসে না। এটা অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, খুন, রাহাজানি, টাকা পাচারকারীদের বিরুদ্ধে প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে এক একটা 5ই আগস্ট তৈরি হবে। আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে, উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করি আমাদের এই নতুন সুন্দর স্বাধীন নতুন বাংলাদেশে এখন ঘাপটি মেরে থাকা প্রশাসনের আগের কতিপয় লোকেরা বসে বসে নাকি কেউ কেউ স্বপ্ন দেখেন এবং বলেনও, ভিতর থেকে গোপনে বলেন আবার সব ঠিক হয়ে যাবে, আধার কেটে যাবে। আপনাদের সাহসের প্রশংসা করতে হয়, তবে বেশি সাহস দেখাবেন না। আপনাদের যে নেত্রী মহিলা সাহস দেখিয়ে বলেছিলেন শেখ হাসিনা পালায় না। আপনাদের মনে থাকার কথা, ছাত্র জনতা 2024 সালের 5ই আগস্ট যে আন্দোলন সফল করেছে, 2023 সালের 28শে অক্টোবর মতিঝিলের শাপলা চত্বর থেকে বাংলাদেশ জামাত ইসলামী সেদিন একটা স্লোগান দিয়েছিল, আপনারা সেই স্লোগানে সামিল হয়েছিলেন। আমরা সেদিন বলেছিলাম শুধু পদত্যাগ নয়, আমরা স্লোগান দিয়েছিলাম নো হাসিনা, গো হাসিনা। আজকে শুধু নো হাসিনা নয়, হাসিনা চলে যেতেও বাধ্য হয়েছে। এটা 28 অক্টোবর জামাত ইসলামের সিদ্ধান্ত ছিল। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের 2023 সালের 28শে অক্টোবরের
মতিঝিলের ঐতিহাসিক সমাবেশের সেই স্লোগান তারা বাস্তবায়ন করেছে তাদের জীবন সম্পদ হাত পা দিয়ে। আমরা সেই সাধারণ শিক্ষার্থী তরুণ যুবকদের প্রতি আজকের এই সমাবেশ থেকে আলাদা করে স্যালুট, আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি শেষ যে কথাটি বলে আমার বক্তব্যের ইতি টানতে চাই, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তারা দিত না। সাধারণ মুসলমানরাও যখন মসজিদ থেকে বের হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিত, কতিপয় দুষ্ট চক্রের পুলিশের সদস্যরা বলতো এটি জামাত শিবিরের জঙ্গি স্লোগান, এটা দিতে দেওয়া হবে না। আজ ওই সমস্ত পুলিশের লোকদের সহ তোমাদের দোসর যারা, তোমাদের নির্দেশদাতা যারা, তাদের কান খুলে ভালো করে শোনো। আজকের এই বেগমগঞ্জের এখান থেকে আমরা আওয়াজ তুলছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান কি শুধু বেগমগঞ্জবাসী? এই স্লোগান কি শুধু জামাত শিবিরের? এই স্লোগান কি শুধু মুসলমানের? এই স্লোগান বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের গ্যারান্টি। এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন, আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্য ভাইয়েরা আছেন। ইতিহাস জানা থাকার কথা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যখন আমাদের বিডিআর তৎকালীন বাহিনীর উপরে হামলা পরিচালনা করেছিল রৌমারী সীমান্তে, আমাদের বিডিআরের জওয়ান যোদ্ধারা সাথে আমাদের সেই অঞ্চলের জনগণ একত্রিত হয়ে পার্শ্ববর্তী সেই রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে, গুলির বিরুদ্ধে, আমাদের বুক চিরে তাদের ফেলানিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে সেদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমরা আমাদের সীমান্ত পাহারা দিয়েছিলাম। ভবিষ্যতেও বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির গ্যারান্টি হবে নারায়ে তাকবীর। সবশেষ আমার এখানে চোখের সামনে বুলবুল ভাই, আমরা পাশে বসে বলতেছিলাম, বুলবুল ভাই আমরা পাশে বসে বলতেছিলাম, আজকে এই সমাজের দিকে তাকালে আমাদের মুরব্বীদের সংখ্যা বেশি না তরুণ ছাত্র সমাজের সংখ্যা বেশি? তরুণরা হাত জাগাও। এই সব তরুণ হয়ে গেছে, কেউ আর মুরব্বী নাই আজকে। আমরা সবাই তরুণ। এই তরুণদের হাতে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ আমরা তুলে দিয়ে গেলাম। এই দায়িত্ব প্রয়োজনে পাহারাদারিত্ব করব, প্রয়োজনে জীবন বাজি রাখবো, প্রয়োজনে আমরা প্রত্যেকে আবু সাঈদে বিমুগ্ধ হব, তবু অন্যায় অত্যাচার বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। ভাইয়েরা, যে কথাটা বলার জন্য হাত তুলতে বলেছিলাম সেটা বলে শেষ করতে চাই। আপনাদের স্লোগান ছিল মেধা না কোটা, মেধা মেধা। আপনাদের আন্দোলনের মূল শিরোনাম ছিল বৈষম্যহীন একটা রাষ্ট্র, বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র। আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আইয়ামে জাহিলিয়া যুগে সবচেয়ে বড় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে মানুষের অধিকার, বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা কোনো তন্ত্র মন্ত্র আদর্শ মত দৃষ্টিভঙ্গি কি সেই সমাজ বদলিয়েছে, নাকি ইসলামের আলোকে সেখানকার বৈষম্যের কবর রচনা করে মানুষের অধিকার এসেছে? সুতরাং আজকের তরুণ ছাত্র সমাজ জনতার কাছে জামাত ইসলামীর আহ্বান, এই আস্তে আস্তে এক এক দিন 2024, 1971, 1947, 1952, 90 এর গণঅভ্যুত্থানে বারবার আন্দোলন করার পরিবর্তে আমরা যদি একবার ইসলামী সমাজ বিনির্মাণ করতে পারি, আমি নিশ্চয়তা দিয়ে যাচ্ছি ইসলামী কেবলমাত্র বৈষম্যহীন রাষ্ট্রের বিকল্প, আর কোনো বিকল্প হতে পারে না। আসো সেই বৈষম্যহীন রাষ্ট্রের বিনির্মাণে ইসলামী অনুশাসনের আলোকে রাষ্ট্র মেরামতে চাই, নিজের মেরামত। আমরা নিজেদের মেরামতের মাধ্যমে এই রাষ্ট্র মেরামতকে নিশ্চিত করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বেগমগঞ্জ উপজেলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বেগমগঞ্জ জামাত ইসলামী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, জেলা আমির, ঢাকা মহানগরী দক্ষিণের টিমের সাথে আমাদের নেতৃবৃন্দ যারা এসেছেন, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত তরুণ ও ছাত্র যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব তৈরি করতে চায়, যার মধ্য দিয়ে একটি সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল, বসবাসযোগ্য একটি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে চায়। জামাত ইসলামী বাংলাদেশ 4 দফার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে থাকে, আপনারা জানেন। তৃতীয় দফার অন্যতম কর্মসূচি হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, যেখানে বিপদ মুসিবত, যেখানে কোনো দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, অগ্নিকাণ্ড, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অ্যাক্সিডেন্ট, ভূমিকম্প, আল্লাহর মেহেরবানিতে সবার আগে জামাত ইসলামীর নেতাকর্মীরা সেখানে ছুটে যায়। সবার আগে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেখানে ছুটে যায়। আলহামদুলিল্লাহ, এটি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের এই কর্মসূচি, এটি জনগণকে খুশি করার জন্য নয়, এটি জনপ্রিয়তা অর্জনের জন্য নয়। এই কর্মসূচি হচ্ছে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এই কর্মসূচি হচ্ছে মানবতার প্রতি মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য আছে, সেই কর্তব্যের জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালনের জন্য। এই কর্মসূচি হচ্ছে ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের প্রতি মানুষের কর্তব্য পালনের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে প্রায় 50 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা অত্র অঞ্চলে সংঘটিত হয়েছে, আপনারা জানেন। আপনার বিপর্যস্ত এই মাঠেই কোমর পরিমাণ পানি ছিল, তাহলে রাস্তাগুলো এবং বাড়িগুলোর কি অবস্থা ছিল স্বাভাবিকভাবে বোঝা যায়। ফেনী অঞ্চল বলা যায় পুরোটাই ডুবে গিয়েছিল। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এরপরে চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে সমস্ত জেলা উপজেলা একদম ভেসে গিয়েছিল। 50 বছরের মধ্যে ভয়াবহ বন্যা এখানে সংঘটিত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা খেয়াল করেছেন এই 16 বছরে এই ধরনের কোনো দুর্ঘটনায়, প্রাকৃতিক দুর্যোগে, বন্যায়, অগ্নিকাণ্ডে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মারা কোনোদিন ত্রাণ কার্যক্রম নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল কি? যদিও কখনো এসে থাকে, তার 10 ভাগের 9 ভাগই চুরি করে 1 ভাগ ফটো সেশনের মধ্যে দিয়ে তাদের কর্তব্য পালন করেছে। আওয়ামী লীগ কেন এটি করেছে? জনগণের প্রতি আওয়ামী লীগের দায়বদ্ধতা নেই। আওয়ামী লীগের জনগণের ভোটে নির্বাচিত নয়। 4 বারের মতো বারবার তারা পিছন দরজা দিয়ে জনগণের সাথে প্রতারণা করে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে ঠুটো জগন্নাথ ওই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে শুধু নির্বাচনের ফলাফলের একটা সার্টিফিকেট নিয়েছে, যার কারণে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই এবং জনগণের প্রতি তারা কোনো দায়িত্ব পালন করে নাই, জনমতকে তারা কেয়ার করে নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, রাজনীতি হওয়া উচিত আমরা মনে করি মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য। অসহায়, হতদরিদ্র, বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে সরকার দাঁড়াবে,
তার সম্পদ সুরক্ষার যে মানসিকতা, সেই মানসিকতা নিয়ে দায়বদ্ধতার জায়গা থেকে। কিন্তু আওয়ামী লীগ সেটি কখনোই করে নাই। শুধু তাই নয়, এদেশের রাজনৈতিক দলগুলোর যে মানবতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য আছে, সেই দিকে আরো সজাগ এবং সচেতন হওয়া উচিত। যদি সবগুলো দল রাজনৈতিকভাবে জনগণের কল্যাণে ভূমিকা পালনের অংশ হিসাবে জনগণের বিপদে মুসিবতে সর্বশক্তি নিয়ে শুধু ফতর সেশনের জন্য নয়, যদি মানুষের পাশে এসে দাঁড়ায়, তাহলে এদেশের কোনো বিপদ মুসিবতই আমাদেরকে বিপর্যস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর চাহে তো সবাই মিলেই আমরা পরিস্থিতি আবারও কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এবারের বন্যা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে সবার আগে এখানে ছুটে আসা হয়েছে। জামাত শিবিরের নেতাকর্মীরা সবার আগে মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সাহসিকতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধৈর্য এবং শৌর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য নিয়ে এই পরিস্থিতি উত্তরণের জন্য তাদের পাশে বুক ভরা পানিতেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। এটি হচ্ছে জামাত ইসলামীর কর্মসূচি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, তারই অংশ হিসাবে ঢাকা মহানগরী থেকে আমরা অত্র অঞ্চলের প্রত্যেকটি জেলায় আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি, সাহসিকতা, আপনাদের সাহস বৃদ্ধির জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা শুধু একাই নয়, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর রহমতে আপনাদের পাশে অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আজকে যে কথা বলার সুযোগ পেয়েছি, আজকে যে আমরা নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছি, আমরা যে মত প্রকাশের সুযোগ পেয়েছি, আমরা যে আজকে স্বাধীনভাবে সভা সমাবেশ করার সুযোগ পেয়েছি, চলাফেরার সুযোগ পেয়েছি, দীর্ঘ 16 বছরের নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের ক্ষোভ ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং কোটা বিরোধী ছাত্রদের আন্দোলন জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ঐতিহাসিক সফলতা, গণবিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে এই ধরনের একটি পরিবেশ আমরা পেয়েছি। হাজার হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে, নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে এই 1 মাসের আন্দোলনে। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন এই রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে এদেশের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং শেখ হাসিনা লক্ষণ সেনের চাইতেও করুণ পরিণতি নিয়ে পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী একটি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চায়। এই 16 বছরে জামাতের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালানো হয়েছে। জামাতের বিরুদ্ধে, জামাত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে 20,000 মামলা করা হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে বারবার কারাবরণ করতে হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, ব্যবসা বাণিজ্য ছাড়া করা হয়েছে, তাদের চাকরি বাকরি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হয়নি, সাধারণভাবে চলাফেরা করতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, এদেশের মানুষ সাধারণভাবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত তাদের ছিল না। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা খেয়াল করেছেন আমাদের আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ শীর্ষ 11 জন নেতা, যা জামাত ইসলামীর 100 বছরের অর্জন,
তাদেরকে নির্মমভাবে ফাঁসি দিয়ে জেলখানায় পুরে নির্যাতন চালিয়ে বাইরে নির্যাতনের মাধ্যমে 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। জামাত শিবিরের এই 16 বছরে 5 শতাধিকেরও বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে আহত এবং পঙ্গু করা হয়েছে। নিশ্চয় আপনারা জানেন, বর্ণনা দেওয়ার সুযোগ নেই, এই নোয়াখালীতেই ওবায়দুল কাদেরের সন্ত্রাসী বাহিনী এখানকার বিরোধী দল এবং নিরীহ নারীদের ওপরে পৈশাচিক পাশবিক নির্যাতন চালিয়েছে, ধর্ষণ করেছে। সংগ্রামী বন্ধুরা আমার, আওয়ামী লীগের অপকর্মের ইতিহাস বছরের পর বছর একদিনের ইতিহাস বর্ণনা করা যাবে এমনভাবে তারা বাংলাদেশকে একটি জুলুমতন্ত্রের অগ্নিগর্ভে পরিণত করেছিল তারা। সুতরাং সেই হাসিনার যে পরিণতি, এই পরিণতির জন্য হাসিনার দোসররাও দায়ী, যারা হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ওই সমস্ত বুদ্ধিজীবী যারা হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছে, ওই সমস্ত প্রশাসনের এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় কর্মরত সরকারি বেতনে পুষ্ট যারা জীবন চালায়, তারা এই অপশক্তিকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছিল। তারাই মূলত দায়ী এই হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য। পরিণতি হিসাবে দেশ ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তার দোসররা, তার সন্ত্রাসী বাহিনী, জুলুমবাজরা আজকেও রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, এটার সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব বিলম্বে পালন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা আমার, চলমান আন্দোলনে ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে সম্মান জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। রাষ্ট্রের প্রতি আমরা দাবি জানিয়েছি, রাষ্ট্রের উচিত হচ্ছে জাতীয় বীর হিসাবে রাষ্ট্রীয় পদকে তাদেরকে ভূষিত করা উচিত। তাদের পরিবার পরিজনের দায়িত্ব এই রাষ্ট্রকে নিতে হবে। আমরা বারবার বলে আসছি, আহত পঙ্গু যারা, তাদেরও দায়িত্ব এই রাষ্ট্রকে নিতে হবে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার মধ্য দিয়ে সম্মানের সাথে তাদেরকে বসবাসের জন্য ব্যবস্থায় রাষ্ট্রকে করতে হবে। আমরা বলেছি, আজকেও বলতে চাই, শেখ হাসিনা সহ এই গণঅভ্যুত্থানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য জনতার আন্দোলন, ছাত্রদের আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যারা গণহত্যা পরিচালনা করেছিল, শেখ হাসিনা সহ তার দোসরদেরকে বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের দাবি আমরা জানিয়েছি। ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের কাছে আমরা বিচারের দাবি জানিয়েছিলাম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করে সেই বিচারের প্রক্রিয়া শুরু করেছে। আমরা সরকারকে অভিনন্দন জানাই। শুধুমাত্র এই 1 মাসের গণহত্যার বিচার নয়, 28 অক্টোবরের বিচার করতে হবে। ওই 25-26 ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ওই শাপলা চত্বরের আলেম ওলামাদের উপরে গণহত্যার বিচার করতে হবে। ওই গুম খুনের নগরী বাংলাদেশ, যত গুম হয়েছে, খুন হয়েছে, সবার বিচার করতে হবে। এই ট্রাইব্যুনাল দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিচারের রায় পরবর্তী যারা আন্দোলন করেছিল, পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যারও বিচার এই ট্রাইব্যুনালের মাধ্যমে করতে হবে। এই ট্রাইব্যুনালের মাধ্যমে
জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার জন্য যে তথাকথিত ইতিহাসের সবচেয়ে মিথ্যার উপরে ভিত্তি করে যে অন্যায় ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালের বিচারের সাথে যারা জড়িত তাদেরও বিচার করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ যদি করতে হয়, তাহলে এই 16 বছরের ফ্যাসিস্ট আওয়ামী শক্তি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং তাদের দোসর, তাদের পরামর্শদাতা, সহযোগী শক্তি যারা রয়েছে, যারা চক্রান্ত করেছেন দেশে বিদেশে বসে, সবার বিচার নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। তাহলেই শহীদের আত্মা মুক্তি পাবে, তাহলেই শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যরা স্বস্তি ফিরে পাবে বলে আমরা মনে করি। আসুন আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলি। স্বাধীনতা পরবর্তী এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা ভাঙচুর করছেন, লুটপাট করছেন, চাঁদাবাজি করছেন, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এগুলো বন্ধ করুন। আপনাদের আমরা চিনি, আপনারা সুবিধাবাদী, আপনারা একটি স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশের যে ভিত্তি স্থাপিত হয়েছে সেটাকে প্রশ্নবিদ্ধ করার কোনো চক্রান্ত করবেন না। এদেশের ছাত্র জনতা তা বরদাস্ত করবে না। এই বিপ্লব পরবর্তী শুনলে হাসি পায়। আওয়ামী লীগের শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশের নতুন করে প্রতি বিপ্লব করবে, এটা অসম্ভব, এটি সম্ভব নয়। আওয়ামী লীগ বাংলাদেশের শক্তি হিসাবে রাষ্ট্র ক্ষমতায় থেকে মাত্র 1 মাসের ব্যবধানে সর্বশক্তি প্রয়োগ করেও দেশ থেকে প্রধানমন্ত্রীকে পিছন দরজা দিয়ে পালাতে হয়েছে। আর তার দোসররা স্বপ্ন দেখে, স্বপ্ন যারা দেখেন তাদের হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে যদি নতুন করে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করেন। এদেশের ছাত্র জনতাকে এই জন্য জাগ্রত থাকতে হবে, সজাগ এবং সচেতন থাকতে হবে। সে আহ্বান জানিয়ে নোয়াখালী বেগমগঞ্জের বীর জনতাকে আগামী দিনের নতুন বাংলাদেশ গঠনের যে কার্যক্রম শুরু হয়েছে সেটির সফল বাস্তবায়নের জন্য দিনরাত পরিশ্রম করার, ত্যাগ এবং কোরবানি করার, পাহারাদারির ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।